নমস্কার, সবাইকে শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো আজকের পর্বের রিভিউতে ঝিনুক তো দুধে আলতায় পা দিয়ে যখন ঢুকছে তখন কিন্তু তার যেহেতু কোমরে পায়ে ব্যথা, সে না কালকে রাত্রের কথাগুলো ভেবে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। তখন সমুদ্র গিয়ে সামলাচ্ছে। এবার তো ঠাম্মির একটু সন্দেহ হয়েছে। তো ঠাম্মি বলছে, নাথ বৌমা, তুমি সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবে না। আর এই কথাটা শুনে কিন্তু যারা যারা কালকে রাত্রে ঝিনুকের সাথে ছিল, ঝিনুকের ইনসিডেন্টে ব্যাপারটা জানে, তারা ভয় পেয়ে যায় যে এই বুঝি ঠাম্মি সব জেনে ফেলেছে। তেজ সুধাকে বলছে, তবে কি ঠাম্মি সবটা জেনে ফেললো? সুধা বলছে, না না, আসলে কালকের পর থেকে ঝিনুককে খুব বিধ্বস্ত দেখাচ্ছে, তো তাই হয়তো ঠাম্মির মনে একটা সন্দেহ হয়েছে, ব্যাস, এর থেকে বেশি কিছু নয়। তো ঠাম্মি বলছে, কি হয়েছে বলো তো? এবার অনেকক্ষণ ধরে যখন কেউ কিছু বলছে না, ঠাম্মি বলছে, তোমরা কি সবাই মুখে কুলু পেটেছো নাকি? কি হয়েছে সত্যি করে বলো। তখন আশুতোষ বাড়ির অন্য জন আজকে বলছে আর কি যে ও পড়ে গেছে। তো বলে, পড়ে গেছে মানে? মেচকা তো উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছে। মেয়ের ধিঙ্গিপনা দেখলে? নতুন বউয়ের কালকে তোমরা বাসর ঘরে কি করছিলে শুনি? কি কি ধিঙ্গিপনা করে বেড়াচ্ছিলে যে নতুন বউয়ের একদম হাত পা কেটে একাকার কাণ্ড হয়ে গেছে? তখন জ্যোৎস্না বলছে, কেন, কেউ কি পড়ে যেতে পারে না মেচকা? তুমি এইভাবে কত কথা কেন বলছো? আশুতোষবাবু বলছে, ওফো, তোমরা কেউ আসল ঘটনাটা বলতেই পারছো না, আমি বলছি। আসলে ওদের পুরনো দিনের বাড়ি তো, সিঁড়িগুলো একটু খাড়া খাড়া, তো আজকে সকালবেলা ওখান থেকে পা পিছলে পড়ে গেছে। বলে, এ বাবা। তেজের মারা বলছে, ওষুধ লাগানো হয়েছে? বলে, হ্যাঁ, ওর তেমন কিছু চোট লাগেনি। তেজ বলছে, ও এখন ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সুধা কিন্তু বলছে যে আমার কিন্তু এত বড় ঘটনাটা লুকোনোটা ঠিক লাগছে না ঠাম্মিকে, ঠাম্মির কাছ থেকে লুকোনোটা ঠিক হচ্ছে না। তখন তেজ বলছে, না না, এখন কিছুতেই বলা যাবে না, না হলে সুধা আর ইয়ের আর কি, সমুদ্র আর ঝিনুকের যে মেমোরেবল মুহূর্তগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। প্লিজ এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই, তাই বলছে। তো সেই মতো করে সুধার ভালো না লাগলেও বা মন থেকে না জাগলেও সুধাকে চুপ থাকতে হয়। তো এরপরেই কিন্তু ঝিনুকদেরকে নিয়ে শুরু হচ্ছে সেই কড়ি খেলা, আংটি আংটি খেলা, এই সমস্ত কিছু। এবার তো ওদেরকে এক জায়গাতে বসিয়ে জলের মধ্যে দুটো শোলার টুকরো ছেড়ে দেওয়া হয়েছে, একটা সমুদ্রের নামে, একটা ঝিনুকের নামে। এবার সুধা, জ্যোৎস্না সবাই মিলে কিন্তু, তরিতা সবাই মিলে নিয়মটা বলে দিচ্ছে যে সমুদ্রের নামে দুজনের নামে দুটো শোলা দেওয়া হয়েছে। এবার যেই শোলার পেছনে থাকবে, তো বুঝতে হবে যে যার কে কার পেছনে সারা জীবন ঘুরঘুর করবে, এরকম মিনিংগুলো সবাইকে বলে বুঝিয়ে দিচ্ছে। তো এরকম করতে করতে দেখা যাচ্ছে যে মানে সমুদ্রের যে শোলাটা, সেটা ঝিনুকের শোলার পেছনে। তো সবাই বলছে, তার সমুদ্র ঝিনুকের পেছন পেছন ঘুরবে, এরকম একটা। তখন মেচকা বলছে, আমার ছেলেটা হয়েছে একটা অপদার্থ, বিয়ে হতে না হতেই ছেলে নাকি বউয়ের ইশারায় নাচবে, এরকম মন্তব্য করছে। বলে, আমার মতো কেউ হলো না। মেজমা বলছে, ভাগ্যিস, ভাগ্যিস আপনার মতো ছেলেটা হয়নি, তাই বলছে। এরপরে শুরু হয় আংটি খেলা, কে আগে আংটি খুঁজে বের করতে পারে। তো খুঁজতে খুঁজতে সেটারও বলে দেওয়া হয়। তারপর খুঁজতে খুঁজতে কী হয়, ঝিনুক পেয়ে যায়, কিন্তু ঝিনুক সমুদ্রের হাতে সেটা দিয়ে দেয় আর চোখ চোখ দিয়ে ইশারা করে দেয়। তখন সমুদ্র সেই আংটিটা দেয়। তখন সবাই খুশি হয়। এবার ঠাম্মি বলছে, তাহলে দুজনে সমানে সমানে, দুজনের সমানে সমানের অধিকার, দুজনের সমানভাবে কথা শুনে চলবে। কখনো সমুদ্র ঝিনুকের কথা শুনে চলবে, কখনো ঝিনুক সমুদ্র কথা শুনে চলবে। এই সমস্ত কিছু দেখে তেজ সুধাকে এক সাইডে নিয়ে যায়। দেখলে তো ঝিনুক কি করে সমুদ্রকে জিতিয়ে দিল। আর তুমি কি করেছিলে মনে আছে? তেজ আর সুধার মধ্যে যখন খেলা হয়েছিল, তখন সুধা আংটিটা পেয়ে গেছিল আর তেজের হাতে কিন্তু কড়ি এসেছিল, সেটাই বলছে। সুধা বলছে, আপনি সেই আংটিটা কাড়িয়ে নেওয়ার জন্য কেমন করছিলেন, মারামারি পর্যন্ত করার জন্য উদ্যত হয়ে গেছিলেন, মনে পড়েছে আপনার? তেজ বলছে, আচ্ছা ঠিক আছে, যা হয়েছে ছাড়ো, খেলাতে তো হার জিত আছেই। তবে একটা কথা কিন্তু সত্যি, আমাকে কিন্তু সারা জীবন তোমার কথা শুনেই চলতে হচ্ছে, আর আগামী দিনেও আমি চলবো। সুধা বলছে, মিথ্যে কথা বললে কিন্তু ঠাকুর পাপ দেয়, আর এই যে আপনার নাকটা দেখছেন 2 ইঞ্চি আরও লম্বা হয়ে যাবে। তখন তরি বলছে, উফ মা বাবা, তোমরা আবার ঝগড়া করছো। এবার পালা ভাত কাপড়ের। তো সুধা সবটা ভালো মতো করে গুছিয়ে নিয়েছে। তো তার শাশুড়ি মাকে দেখতে বলছে। তার শাশুড়ি মা বলছে, আমাকে আবার দেখতে হবে নাকি? তুমি যখন একবার করেছো তার সব ঠিক হবে। আমি বলছে, বাহ, খুব সুন্দর গোছানো হয়েছে, তাহলে যাদের জন্য এই আয়োজন তারা কোথায়? তখন তো ঝিনুককে আর সমুদ্রকে নিয়ে আসা হয়, আর ঝিনুককে দেখতে খুব মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে, সবার খুব ভালো লেগেছে। তো এবার সমুদ্র হাতে সেই ভাত কাপড় গয়নার সমস্ত কিছু তুলে দেওয়া হচ্ছে, আর ঝিনুককে বলতে বলছে, বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম সারা জীবনের। তখন সমুদ্র চুপ করে আছে। সমুদ্র চুপ করে থাকাতে ঠাম্মি বলছে, কি হলো, তুমি কিছু বলছো না কেন? বলছে, ঠাম্মি, তুমি তো আমাকে সবসময় সত্যি কথা বলতে শিখিয়েছো,
তাই আমি বলছি, ঝিনুকের সামনে আমি একেবারেই নগণ্য, ধরতে গেলে বেকার। ঝিনুক একজন এত বড় অ্যাডভোকেট, একজন সাকসেসফুল অ্যাডভোকেট, এত ব্রিলিয়ান্ট, তার সামনে তো আমি কিছুই না। তো আমি কি করে তার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেব? তখন ঝিনুক বলছে, সেই ভাত কাপড়ের থালাটা হাতে নিয়ে, যে কে বলেছে সবসময় স্বামীকেই তার স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে? আমাকে দিদি শিখিয়েছে যে সংসারে স্বামী স্ত্রীর দায়িত্ব, কর্তব্য, অধিকার সবটাই সমানে সমানে হয়, দুজনকে ব্যালেন্স করে চলতে হয়। কখনো আমি তোমার দায়িত্ব নেব, আর কখনো তুমি আমার সুখ দুঃখের খেয়াল রাখবে। আমরা দুজন বন্ধু ছিলাম, আজীবন বন্ধু থাকবো, আর বন্ধু হয়ে আমরা একে অপরের পাশে সবসময় থাকবো। কখনো একজনের উপর সম্পূর্ণ দায়িত্ব চাপিয়ে দিলে চলে না। আমি তো তোমার জীবনে দায়িত্ব হয়ে আসিনি। দুজনে মিলে দুজনের সুখ দুঃখ সবটা ভাগ করে নেব। সুধা বলছে, ঝিনুক একদম ঠিক কথা বলছে, আজ থেকে দুজনেই দুজনের সুখ দুঃখের দায়িত্ব নেবে, দুজন দুজনকে ভালো রাখার দায়িত্ব নেবে, দুজন দুজনের যোগ্য হয়ে ওঠার দায়িত্ব নেবে। সবাই এটা দেখে শুনে কিন্তু খুব খুশি হয়। আমি বলছে, এই না হলো আমাদের যোগ্য বউ, মানে একদম সুধার ছায়া। সত্যি ভগবান আমাদের বাড়িতে একদম যোগ্য বউকেই বৌদেরই পাঠিয়ে দিয়েছে। এবার দেখা যাচ্ছে ঝিনুকের বউ ভাতের অনুষ্ঠান। তো সেখানে তার খুদ শ্বশুরমশাই দেখা করতে এসছে। তো ঠাম্মিকে বলছে, তুমি তো আমাকে জানালে না, এরকম হুট করে সব কিছু করলে। বলে, হ্যাঁ, সব কিছু হঠাৎ করেই হয়ে গেল আর কি। তখন তার খুদ শ্বশুরমশাইকে ঝিনুকের সাথে আলাপ করায়। ঝিনুককে দেখে তো খুব খুশি হয় যে খুব মিষ্টি বৌমা হয়েছে। তখন বাড়িতে সবাই বলছে, ও শুধু মিষ্টি নয়, এও কিন্তু অনেক বড় উকিল, কিন্তু তবুও মেয়েটার এতটুকুটা অহংকার নেই, মেজমা বলছে। তো খুদ শ্বশুরমশাই শুনে তো খুব খুশি হন। এদিকে সুধা দেখছে যে প্লেটের পর প্লেট মিষ্টি পাচার হচ্ছে পোলোর হাত দিয়ে। ভাবছে, কি ব্যাপার, পোলো মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছে? ও তো মিষ্টি খায় না। তখন ওর পেছন পেছন গিয়ে দেখে, মানে ওদিকে দেখা যাচ্ছে যে সুধার শ্বশুরমশাই তাদের কাছ থেকে মিষ্টি খাচ্ছে, মানে তারা তো মিষ্টি খাচ্ছে আর সুধার শ্বশুরমশাইকেও খাওয়াচ্ছে। তো এবার যেই খেতে যাবে অমনি সামনে সুধা চলে আসে। আর সুধাকে দেখে কিন্তু মানে তেজের বাবা, মানে পোলো, তরি সবাই মিলে ভয় পেয়ে যায়। সুধা বলছে, এই কীর্তি করছেন আপনারা সবাই মিলে? আর আপনার না হাই সুগার, তাহলে আপনার মিষ্টি খাওয়া বারণ থাকা সত্ত্বেও আপনি এতগুলো মিষ্টি খাচ্ছেন? বলে, না না, কোথায় এতগুলো, না পেট ভরছে না মন, এইভাবে বলছে। তখন বলছে, এটাকে আপনার এতটুকু বলে মনে হচ্ছে? তখন তরি বলছে, এতে দাদুভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার, আমি এনে দিয়েছি। বলে, তাই না? এই বলে কান ধরে তরিকে নিয়ে যাচ্ছে। তেজ ছুটে এসছে, না না, এটা তুমি কি করছো, ওর কান কেন ধরেছো, ওর লাগছে না? তখন সুধা বলছে, লাগুক, ও এই কীর্তি করছিল, নিজেরা তো মিষ্টি খাচ্ছে, নিজের দাঁতগুলো তো সব কালো হয়ে যাবে, পোকা ধরে যাবে, আর তার সাথে সাথে বাবাকেও খাওয়াচ্ছে। তখন তেজ বলছে, হ্যাঁ ঠিক আছে, একটু খেলোই বা। বলে, কি, ওনার হাই সুগার? তখন তেজের মা বলছে, তা সেটা কি উনি জানেন না? উনি শিং ভেঙে বাছুরের দলে নাম লিখিয়েছেন, উনি জানেন না যে ওনার হাই সুগার? তবু উনি শুধরবেন না। সবাই তো তেজের মায়ের কথা শুনে হাসছে। তরিকে বলছে যে একদম ওর বাবার মতোই হয়েছে। তেজ নাকি ছোটবেলায় যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে পকেট ভরে ভরে মিষ্টি নিয়ে আসতো, আর রেশমিটা কারাকারি করে খেলেও নাকি দিত না। তেজ বলছে, বেশ করেছি, ওই জন্য আমার মেয়েও মিষ্টি খাচ্ছে, ও বেশি করে মিষ্টিও খাবে আর মিষ্টি মিষ্টি কথাও বলবে, তাই বলছে। তরি বলছে, হ্যাঁ, আর আমার কাছ থেকে দুটো করে বাবাও খাবে। সুধা বলছে, ও 5 বছর ধরে আমি মানুষ করলাম আর এখন পার্টি বদল, তাই তো? ঠিক আছে, আমিও কিন্তু মনে রাখবো। তো এই হাসি মজা চলছে। ওদিকে দেখা যাচ্ছে বউ ভাতে কিন্তু সুধার বাড়ির লোক চলে এসেছে। বিজিত এসছে, কেয়া এসছে, আর ওদিক থেকে অদিতি এসেছে। তো অদিতিকে দেখে বলছে, ঠাম্মি তুমি একা কেন এলে? দোয়েল, লক্ষ্মী, ওরা সবাই কোথায়? তখন বলছে যে দোয়েল আসলে ওর মা ঠাম্মিকে নিয়ে আজই মামার বাড়ি থেকে ফিরেছে, তো তাই জন্য ওদের শরীরটা বিশেষ ভালো না, তাই জন্য দোয়েল ওদের দেখাশোনা করার জন্য বাড়িতেই রয়ে গেছে, আমি তাই এসেছি। তারপর বলছে যে, হ্যাঁ, আপনারা একটু বেশি লোক করেননি, মানে কম লোক দেখছি। বলে, না, আসলে অনুষ্ঠানটা একটু ঘরোয়াভাবেই করেছি, আর ঝিনুকে এটাই চাইছিল। বলে, ও আচ্ছা, না ঠিকই আছে, এখনও তো শরীর মন কোনোটারই কোনো মানে ক্ষত ভরেনি, কালকে রাত্রে যা হলো এইভাবে বলছে। বলে, কেন, কালকে রাত্রে কি হয়েছিল? বলে, ও মা, আপনি কিছু জানেন না, এত কিছু, এত বড় ঘটনা ঘটে গেল। তখন সুধা চলে আসে, বলছে যে, হ্যাঁ, ওই সিঁড়ি থেকে পড়ে গেছিলো তো, বৌদি ওই কথাটাই বলছে। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, ওটাই সিঁড়ি থেকে পড়ে গেছিলো তো, ভাগ্যিস লোক জানাজানি হয়নি। তো এরমভাবে বলছে। তেজ কিন্তু তখন রেগে যায়। তেজ রেগে গিয়ে বলছে, বৌদি, অনেকটা তো পথ যেতে হবে, ওদিকে জেঠিমারা বাড়িতে একা রয়েছেন, অনেকটা পথ যেতে হবে, বেশি দেরি করা যাবে না, আপনি বরঞ্চ খেতে বসে যান। ওদিকে বিচিত্রা বলছে, কেয়ারা বলছে, হ্যাঁ চলো আমরা বরং খেতে বসে যাই। এই বলে ওরা খেতে যাচ্ছে। তখন ঠাম্মি যখন ওখান থেকে চলে যায়, তখন কিন্তু তেজ বলছে, যেটা আপনি করতে চাইছেন না সেটা কিন্তু পারবেন না। সুধা বলছে, আমরা না সবসময় ঝিনুকের ঢাল হয়েছিলাম আর আছি, তাই ওর ভালো মুহূর্তগুলো তুমি কিছুতেই নষ্ট করতে পারবে না, এমনটা বলছে। অদিতিও তখন অবাক হয়ে চেয়ে তাকিয়ে আছে, বলছে, না না, আমি ওরকম কোনো কিছুই করব না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বটাকে ভালোভাবে দেখতে হলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।